এবিটিএ 354 নম্বর পেজের ভূগোল প্রশ্নের নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম নতুন একটা উপস্থাপনার মধ্যে দিয়ে। ক্লাস 12 থার্ড সেমিস্টারের সমস্ত পরীক্ষার্থীদেরকে, সমস্ত ছাত্রছাত্রীদেরকে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। আজকের উপস্থাপনায় দেখে নাও এই পেজের নির্ভুল সমাধান, সঠিক উত্তরগুলো চিহ্নিত করে নাও এবং এই পেজের ওপরে একবার দেখে নেওয়ার পর তোমরা আবার মক টেস্ট দেওয়া শুরু করে দাও। তাহলেই তুমি কিন্তু কতগুলো প্রশ্ন সঠিকভাবে করতে পারছো সেটা বুঝতে পেরে যাবে। একেবারেই সময় নষ্ট নয়, চলো আমরা দেখে নিই আজকের প্রশ্নগুলো এবং তার সঠিক সমাধানগুলো বুঝে নিই। একেবারে পার্ট এ তে তোমাদের যেটা থাকে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়, সেখান থেকে 15 নম্বরের জন্য মোট 15টাই প্রশ্ন থাকে। সেই 15টা প্রশ্নের উত্তর কি হবে এখন দেখে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কার্বনিফেরাস যুগে পৃথিবীর সমগ্র স্থলভাগ যে অখণ্ড বৃহৎ ভূখণ্ড রূপে অবস্থান করছিল তার নাম। অবশ্যই সঠিক উত্তর হবে প্যানজিয়া অর্থাৎ অপশন বি। 2 নম্বরে বিবৃতি দেওয়া হয়েছে দুটো। প্রথম বিবৃতি বলা হচ্ছে আনুমানিক 22 কোটি বছর আগে অখণ্ড ভূখণ্ডের ভাঙন শুরু হয় এবং খণ্ড দুটি যথাক্রমে উত্তর ও পশ্চিম দিকে সরতে থাকে, ঠিক কথা। বিবৃতি 2 বলা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষ বল ও পৃথিবীর জোয়ারি শক্তির প্রভাবে ভূখণ্ড দুটি সঞ্চরণ শুরু হয়। এটারও সত্যি কথা, মানে ঠিক আছে, দুটো বিবৃতি সঠিক। তাহলে বিকল্পের মধ্যে আমরা সঠিক উত্তর হিসেবে বাছবো যেটা, সেটা হচ্ছে অপশন সি, মানে দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্নে 3 নম্বরে। পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে বস্তু ভার ভূমির ঢাল বরাবর নেমে আসার প্রধান শক্তি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, মানে অপশন সি। 4 নম্বরে আবার দুটো বিবৃতি দেওয়া হয়েছে। দেখো, প্রথমে বলা হচ্ছে হিমবাহ স্পারের অবিক্ষিপ্ত অংশকে মসৃণ ও খাড়াভাবে কেটে প্রবাহিত হয়, এটা ঠিক কথা। বিবৃতি 2 এ বলা হচ্ছে হিমবাহের ভর ও ভার বেশি হওয়ায় উপত্যকার তলদেশ ও পার্শ্বদেশ সমানভাবে ক্ষয় পেয়ে জিহ্বার অগ্রভাগের ন্যায় প্রবাহিত হয়, এটাও ঠিক কথা, মানে ট্রু। সুতরাং আমরা বিকল্পের মধ্যে যেটা বাছবো সেটা হচ্ছে দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা, মানে অপশন বি সঠিক উত্তর। এরপরে 5 নম্বরে একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে, স্তম্ভ 1 আর স্তম্ভ 2 আছে, আমরা আগে মিলিয়ে নিই, দেখে নাও। এখানে যেটা আছে স্ট্যালাগমাইট, স্ট্যালাগমাইট মানে হবে গুহার মেঝেতে গড়ে ওঠা স্তম্ভের মতো ভূমিরূপ। তারপর আছে স্ট্যালাকটাইট, এটা হবে গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের জলীয় অংশ। তারপর আছে হেলিকটাইট, এটা হবে চুনাপাথরের জলীয় দ্রবণ জমে তির্যকভাবে অবস্থান। তারপরে আছে অ্যান্থোডাইট, এটা হবে চুনাপাথরের জলীয় দ্রবণ জমে ফুলের পাপড়ির মতো ভূমিরূপ। সুতরাং আমরা যেটা পাচ্ছি A4 B3 C2 D1, তাহলে আমাদের বিকল্পগুলোর মধ্যে যেটা মিল পাচ্ছি সেটা হচ্ছে ডি, অপশন ডি সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নে বলছে বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে জলীয় বাষ্প লিন তাপ ত্যাগ করে জলকণা বা বরফ কণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়। অপশনগুলো দেখে নাও। বৃষ্টিপাত, তুষারপাত, ঘনীভবন, উষ্ণতার উৎক্রম, তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘনীভবন, মানে অপশন সি সঠিক উত্তর। 7 নম্বরে আবারও একটা স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ 1 আর স্তম্ভ 2। এখানে বলছে বৃষ্টির ছায় অঞ্চল, এটা হবে পর্বতের অনুপাত ঢাল। পরিচলন বৃষ্টি, এটা হবে 4 o'clock রেন। শৈলক্ষেপ বৃষ্টি, এটা হবে পর্বতের প্রতিবাদ ঢাল। আর শিলা বৃষ্টি হবে বৃষ্টি ও বরফ কণার মিশ্রণ, এটা কপার হয়ে আছে, এটা হবে কণার মিশ্রণ। সুতরাং আমরা পাচ্ছি A3 B4 C1 আর D2। সুতরাং বিকল্পের মধ্যে আমরা যেটা সঠিক উত্তর বাছবো সেটা হচ্ছে অপশন এ। 8এর প্রশ্ন দেখো, ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাতটির নাম মারিয়ানা খাত, রোমান্স খাত, ওব খাত, সুন্দা খাত, এটা সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ সুন্দা খাত। পরের প্রশ্ন 9 নম্বরে সমুদ্র জলে কোন লবণ বেশি পাওয়া যায়? পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড। অবশ্যই এটা হবে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, মানে অপশন বি সঠিক উত্তর। 10এর প্রশ্নে দেখো কি বলছে, গভীরতা অনুযায়ী সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির অংশগুলি পরপর সাজাও। তাহলে দেওয়া আছে গভীর সমুদ্র খাত, মহীসোপান, গভীর সমুদ্র সমভূমি, মহীঢাল। আমরা সাজিয়ে যেটা পাবো সেটা হচ্ছে মহীসোপান শুরুতেই হবে, তারপরে হবে মহীঢাল, তারপর হবে গভীর সমুদ্রের সমভূমি, তারপর হবে গভীর সমুদ্র খাত। সেই অনুযায়ী অ্যারেঞ্জ করে আমরা যে অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে অপশন বি, এটা সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নে আবার দুটো বিবৃতি দেওয়া রয়েছে। প্রথম বিবৃতিতে বলা হচ্ছে ভূমধ্যসাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের তুলনায় বেশি লবণাক্ত, এটা ট্রু। তারপরে 2 নম্বর বিবৃতি বলছে জলভাগ দুটি একই অক্ষাংশে অবস্থান করলেও জিব্রাল্টার প্রণালী অবাধ মিশ্রণে বাধা দেয়, এটাও ট্রু। সুতরাং আমরা যে অপশনটা বাছবো সেটা হচ্ছে দুটোই সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। অপশন ডি এর শেষে এটা হয়ে গেছে সংখ্যা, সংখ্যা নয়, কথাটা হবে ব্যাখ্যা। তাহলে দুটোই সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। এরপরে 12 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, দুটো বায়ু
অন্তর্বর্তী পরিবর্তনশীল অঞ্চলকে বলে ইকোটোন। এটা তোমরা জানো, কারণ এর আগের পেজেও তোমরা পেয়েছো, এগুলো আরো দুটো পেজে সম্ভবত ছিল এটা। তাহলে অপশন সি সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে বলে বাস্তুতন্ত্র, মানে অপশন এ সঠিক উত্তর। 14 নম্বরে বলা হচ্ছে, এখানে দুটো বিবৃতি আছে, দেখো বিবৃতি একে বলছে কোনো একটি পুষ্টি স্তরে ভিত্তি স্তর থেকে পরবর্তী স্তরগুলিতে জীবভর ও শক্তি লাভের পরিমাণ হ্রাস পায়, এটা ট্রু। বিবৃতি 2 বলছে সবচেয়ে নিচের পুষ্টি স্তর থেকে সর্বোচ্চ স্তরের দিকে জীব বিবর্ধনের পরিমাণ বাড়তে থাকে, না এটা ফলস। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে বিবৃতি 1 সঠিক। দেখো বিকল্পগুলোতে যা দেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু দুটো সঠিক উত্তর হতে চাইছে, কারণ আমরা এখানে বিবৃতি 1 করেছি ট্রু আর বিবৃতি 2 করেছি ফলস। তার মধ্যে অপশন এতে বলছে শুধুমাত্র বিবৃতি 1 সঠিক, আবার অপশন ডিতে বলছে বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। তার মানে তো দুটোই একই রকমই উত্তর হলো, একটা ঠিক একটা ভুল, মানে তো এই উত্তরটাই হচ্ছে, মানে এখান থেকে সঠিকভাবে অপশনটা বাছা কিন্তু কঠিন। এ ডি দুটোই হতে চাইছে, দুটো কথার একই মানে। এরপরে দেখো 15 নম্বর যে প্রশ্নটা আছে এটা তোমরা আশা করছি পেরে যাবে। দেখো সঠিক বিকল্প উত্তরটি বেছে নাও। এখানে একটা ত্রিভুজের মতো পিরামিড আকার দিয়ে দিয়েছে, 1 2 3 4 করে লেভেল দেখিয়েছে। তো সেখানে উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত দেখানো হয়েছে, না বিয়োজক পর্যন্ত দেখানো হয়েছে। তো তার মধ্যে পরপর সাজালে আমরা যেটা পাবো উৎপাদক থেকে খাদক থেকে প্রগৌণ খাদক থেকে বিয়োজক, মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এই হয়ে গেল পার্ট এ এর প্রশ্ন। এইবার আমরা দেখে নেব পার্ট বি এর 10টা প্রশ্ন, যেটা মানবীয় ভূগোল থেকে থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়ার আগে বলি, তোমাদের কিন্তু টেস্ট পেপারে যতগুলো ভূগোলের পেজ রয়েছে সমস্ত পেজের নির্ভুল সমাধান করে দেওয়া হচ্ছে, আর মাত্র দুটো পেজ বাকি রয়েছে, সেগুলো খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে। আগের যে পেজগুলো রয়েছে সেগুলোর নির্ভুল সমাধান যদি তুমি এখনো না দেখে থাকো, প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। চলো এখন দেখে নাও পরের প্রশ্ন। দেখো পার্ট বি তে 16 নম্বর প্রশ্ন বলছে জনঘনত্ব ধারণা হলো, অবশ্যই সঠিক উত্তর হবে দ্বিমাত্রিক, মানে অপশন এ। 17 নম্বরে বলছে জন্মহার নির্ণয়ের সূত্রটি হলো, এখানে হবে 1 বছরে জীবিত জন্মগ্রহণকারী শিশু সংখ্যা ডিভাইডেড বছরের মধ্যবর্তী সময়ে দেশের মোট জনসংখ্যা ইনটু 1000। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নে আবার দুটো বিবৃতি রয়েছে, বলছে বিবৃতি 1 এ উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি, এটা ট্রু। বিবৃতি 2 এ বলছে এই সব দেশগুলিতে উচ্চ জন্মহার ও কম মৃত্যুহার দেখা যায়, এটাও ট্রু। তাহলে বিকল্পের মধ্যে আমরা যেটা বাছবো সেটা হচ্ছে বিবৃতি 1 এবং 2 দুটোই সঠিক, মানে অপশন সি সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, এখানে আবার স্তম্ভ মেলাতে বলা হয়েছে। প্রথমেই বলা হচ্ছে সর্বাধিক পরিব্রাজন ঘটে অবশ্যই গ্রাম থেকে শহরে। তারপরে বলছে উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ পিরামিড, এটা হবে সমবাহু ত্রিভুজের মতো। তারপরে আছে আদর্শ মানুষ জমি অনুপাত, এটা হচ্ছে জিমারম্যান প্রদত্ত কাম্য জনসংখ্যা। তারপর বলছে পঞ্চম শ্রেণীর বয়স লিঙ্গ পিরামিড, এটা হবে নাশপাতি ফলের মতো। সুতরাং আমরা যেটা সঠিক পাচ্ছি মিলিয়ে সেটা হচ্ছে A3 B4 C1 D2। তাহলে এটার সঙ্গে মিলছে আমাদের সঠিক বিকল্প যা দেওয়া আছে সেটার মধ্যে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 20 নম্বরে আবার বিবৃতির ব্যাখ্যা দেওয়া আছে। 20 নম্বরের বিবৃতিতে বলছে কৃষিভিত্তিক অর্থনীতিতে জন্মহার বেশি হয়, এটা হচ্ছে বিবৃতি। এর পিছনে ব্যাখ্যা কিছু কিছু বলা হচ্ছে, 4টে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেগুলো শুনে নাও। এই সকল অঞ্চলে নারী শিক্ষার অভাব দেখা যায়, না এটা ভুল। ব্যাখ্যা 2 এ বলা হচ্ছে এই সকল অঞ্চলে পার্শ্ববর্তী দেশ থেকে অনুপ্রবেশ বেশি ঘটে, এটাও ভুল। ব্যাখ্যা 3 এ বলা হচ্ছে এক্ষেত্রে অধিক পুত্র সন্তানের জন্মগ্রহণকে অধিক শ্রমিকের যোগান বলে মনে করা হয়, এটা ঠিক। ব্যাখ্যা 4 এ বলা হচ্ছে এই ধরনের অর্থনীতিতে জীবনযাত্রার মান উচ্চ হয়, না এটা ভুল। তাহলে আমরা দেখতে পেলাম 3 নম্বরটা ঠিক, বাকিগুলো ভুল। সুতরাং সঠিক বিকল্প আমরা যেটা বাছবো সেটা হচ্ছে অপশন বি, মানে ব্যাখ্যা 3 সঠিক এবং ব্যাখ্যা 1 2 4 ভুল। এরপরে 21 নম্বর প্রশ্নে দেখো নিচের চিত্রটি জনসংখ্যা বৃদ্ধির কোন ধারণাকে নির্দেশ করছে। তো আমরা ডায়াগ্রামে দেখছি কি জনসংখ্যা যেদিকে দেখানো হচ্ছে সেখানে জন্মহার বাড়ছে আর মৃত্যুহারটা কমছে, সুতরাং এটাকে আমরা বলবো জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি, মানে অপশন সি সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন বলছে একাধিক শহর পরস্পর মিলিত হয়ে যে বিস্তীর্ণ পৌরাঞ্চল গঠন করে তা হলো, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, মানে পৌরপুঞ্জ। 23 নম্বরে আবার বিবৃতি দেওয়া রয়েছে গ্রামীণ বসতিতে জনগণের জীবনযাত্রার মান অনুন্নত হয়, তার ব্যাখ্যা হিসেবে 4টে বলা হচ্ছে কি কি। অধিক জনসমাবেশের ফলে নিরাপত্তা বিঘ্নিত হয়, হ্যাঁ এটা ভুল। তারপরে বলছে ব্যাখ্যা 2 এ এই বসতি প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে, এটাও ভুল। তারপরে বলা হচ্ছে
3 নম্বরে এই বসতিতে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ দেখা যায়, এটা ঠিক। ব্যাখ্যা 4-এ বলছে নিম্নবর্গের শ্রমজীবী মানুষদের নিয়ে গঠিত এই বসতি আর্থসামাজিক দিক দিয়ে অনগ্রসর হয়, এটাও ঠিক। তাহলে আমরা দেখলাম 1, 2 ভুল, 3, 4 ঠিক। সুতরাং আমরা সঠিক বিকল্প বাছবো অপশন ডি। ব্যাখ্যা নম্বর 3, 4 সঠিক এবং ব্যাখ্যা নম্বর 1, 2 ভুল। এরপরে 24 নম্বরে আবার স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে, আমরা স্তম্ভটা মিলিয়ে নিয়ে একটু দেখে নাও। বৃত্তাকার বসতি, এটা হবে মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠে। তারপরে আছে নক্ষত্রাকার বসতি, এটা হবে বিভিন্ন দিক থেকে আসা পথ এক জায়গায় মিলিত হয়। তারপরে আছে পাখা আকৃতির বসতি, এটা হবে রাস্তার শেষ প্রান্তে গ্রামের মধ্যস্থল। তারপরে আছে নিহারিকা আকৃতির বসতি, এটা হবে নদী বাঁক। সুতরাং আমরা পাচ্ছি যেটা A4, B3, C2, D1। সুতরাং বিকল্প হিসেবে যেটা সঠিক বেছে নেব সেটা হচ্ছে অপশন বি। এরপরে 25 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলছে শহরের সূচনাকাল থেকে পৌরবসতির নিম্নলিখিত বিভাগগুলি ক্রমানুসারে সাজাও। তাহলে ক্রমানুসারে সাজালে আমরা যেটা পাবো সেটা প্রথমেই হবে ইওপলিস, তারপরে হবে পলিস, তারপরে হবে মেট্রোপলিস, তারপরে মেগালোপলিস, তারপরে টিরানোপলিস, তারপরে নেক্রোপলিস। সুতরাং অপশন সি হচ্ছে সঠিক উত্তর, এটাই আমরা বেছে নিলাম। পার্ট সি এ তোমাদের থাকবে ভারতের ভূগোল থেকে 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্নের নির্ভুল সমাধানও আমরা জেনে নেব। তবে তার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। এখন দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো। পার্ট সি তে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ভারতে 1951 থেকে 1981 সাল পর্যন্ত অধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। এই অবস্থাটি যে নামে পরিচিত সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ট্র্যাপ, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। 27 নম্বরে বলা হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণের রোল মডেল হিসেবে দেখানো রাজ্যটি হলো অবশ্যই তামিলনাড়ু, মানে অপশন সি। 28-এ আবার বিবৃতি দেওয়া হয়েছে, অ্যাজারশন রিজনিং রয়েছে। অ্যাজারশনে বলা হচ্ছে উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি, অবশ্যই ঠিক কথা। রিজনিং হিসাবে বলা হচ্ছে উত্তর ভারতের নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, অবশ্যই এটাও সঠিক কথা। সুতরাং আমরা বিকল্পের মধ্যে বাছবো অপশন সি, মানে অ্যাজারশন এবং রিজনিং দুটোই সঠিক এবং রিজনিং অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা। তাহলে কি বোঝা গেল? উত্তর ভারতের নদীগুলো বরফ গলা জলে পুষ্ট বলেই কিন্তু এখানে উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যাটা বেড়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি 29 নম্বর প্রশ্নে। তামা হলো একটি অলৌহ বর্গীয় খনিজ, এটা বর্গীয় হবে, বর্গীয় হয়ে গেছে, এটা হবে বর্গীয়। তাহলে অলৌহ বর্গীয় খনিজ মানে অপশন বি সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্নে বলছে ভারতের খনিজ তেল শোধনাগারগুলিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমানুযায়ী সাজাও। পশ্চিম থেকে পূর্ব দিকে মানে হচ্ছে তোমার বাম দিক থেকে ডান দিকে আসতে বলা হচ্ছে। তাহলে আছে কি জামনগর, হলদিয়া, বারাউনি, ডিগবয়, একদম ঠিকঠাক অর্ডারেই রয়েছে। সুতরাং আমরা যেটা সঠিক বিকল্প বাছবো সেটা হচ্ছে অপশন এ। তবে অপশন এতে দেখো 1, 2 আবার 2 পড়ে গেছে, তারপরে 4 পড়েছে, এরকম হবে না, এটা হবে 1, 2, 3, 4, মানে যেমন সাজানো রয়েছে ঠিক এটাই কিন্তু হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন 31 নম্বর বলছে মানচিত্রে এ অঙ্কিত স্থানটি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। উক্ত স্থানটির নাম ও রাজ্য হলো, এবার সেখানে যেটা চিহ্নিত করা আছে ম্যাপে তোমাকে ওটার নাম বলতে হবে, জায়গাটার নাম আর রাজ্যের নাম, সেটা হচ্ছে তারাপুর, মহারাষ্ট্র, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। 32 নম্বরে দেখো আবার একটা দেওয়া রয়েছে স্তম্ভ মেলানো, সেখানে আমরা যেটা পাবো প্রথমেই আছে শস্য সমন্বয়, এটা হবে ডক্টর জে.সি. উইভার। তারপরে যেটা আছে শস্য প্রগাঢ়তা, এটা সূত্র হচ্ছে GCA/NCA/100, অর্থাৎ 4 নম্বরটা। এরপর আছে সবুজ বিপ্লব, এটা হবে ডক্টর M.A. স্বামীনাথন। তারপর আছে শ্বেত বিপ্লব, এটা হবে ডক্টর ভার্গিস কুরিয়ান। সুতরাং আমরা যেগুলো সঠিকভাবে বাছলাম সেটা হচ্ছে A3, B4, C2, D1। সুতরাং এখানে সঠিক বিকল্প হিসেবে আমরা যেটা বাছবো সেটা হচ্ছে অপশন এ সঠিক উত্তর। এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্ন 33 নম্বরে। WTOর পুরো নাম হলো, এটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। উপস্থাপনার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আর মাত্র 2টো প্রশ্নের উত্তর বাকি রয়েছে। তো আজকের এই উপস্থাপনা তোমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর হাইপ করতে কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, লাইক করার পাশাপাশি অবশ্যই হাইপ অপশনটা যখন আসছে এটাও কিন্তু করে দাও অবশ্যই। দেখে নাও বাকি 2টো প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয়? অবশ্যই কলকাতা, মানে অপশন এ সঠিক উত্তর। 35 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের যে রাজ্যে চা উৎপন্ন হয় না। এখানে দেখো যে অপশনগুলো আছে আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, তার মধ্যে আসাম পশ্চিমবঙ্গে চা উৎপন্ন হয়, কিন্তু বিহার ঝাড়খণ্ড দুটোতেই
চা উৎপন্ন হয় না। তাহলে এখানে একই সঙ্গে দুটো অপশন যদি থাকে তাহলে কিভাবে তার সঠিক উত্তর করা সম্ভব, আমার এটা ঠিক বোঝা যাচ্ছে না। তো আমার মনে হয় বিহার ঝাড়খণ্ড দুটোই কিন্তু উত্তর হবে, ভারতের যে রাজ্যে চা উৎপন্ন হয় না। তোমরা কি কোনটা করছো সঠিক উত্তর সেটা অবশ্যই কমেন্টে জানিও।